আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা, এমন কথাই চিরকুটে লিখে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একজন শিক্ষার্থী। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু ভেবে দেখেছি কি আজ এই মেরুদণ্ড কতটা দুর্বল হয়ে পড়েছে। নকল, প্রশ্নফাঁস, কোচিং নির্ভরতা আর মানহীন পাঠ্য বইয়ের ভিড়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ গভীর সংকটে। শিক্ষকরা অনেকেই হারিয়েছেন আদর্শ, আর শিক্ষার্থীরা হারিয়েছে শেখার প্রতি প্রকৃত আগ্রহ। চাকরির বাজারে হাজার হাজার শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে, কারণ শিক্ষা তাদের দক্ষতা দেয়নি, দিয়েছে কেবল ওই সার্টিফিকেট। এই অবস্থায় প্রশ্ন উঠে, আমরা কি সত্যি শিক্ষিত হচ্ছি, নাকি কাগজের ডিগ্রি নিয়ে এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছি? কিভাবে মেরুদণ্ডহীন এই শিক্ষা ব্যবস্থাকে সুশিক্ষিত ও দক্ষ জাতি তৈরি করার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, আজকের ভিডিওতে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা অর্জন করে, যা মানুষের চিন্তা চেতনা, আচরণ ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক উন্নয়নের প্রধান মাধ্যম। শিক্ষাবিদদের মতে শিক্ষা হলো তিন প্রকার। প্রথমটি হলো ফর্মাল এডুকেশন। এটি বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসারে দেওয়া হয়, যেমন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। দ্বিতীয়টি হলো নন ফর্মাল এডুকেশন। এটি স্কুলের বাহিরের শিক্ষা ব্যবস্থা, যা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী নয়, তবে দক্ষতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ, যেমন কম্পিউটার ট্রেনিং, নতুন কোনো স্কিল শেখা ও গণশিক্ষা কর্মসূচি ইত্যাদি। এবং তৃতীয়টি হলো ইনফর্মাল এডুকেশন। এটি দৈনন্দিন জীবন থেকে অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত শিক্ষা, যেমন পরিবার থেকে শিষ্টাচার শেখা, আশেপাশের পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করা বা ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন করা। আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষা। এখানে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার প্রায় শতভাগ, অর্থাৎ সবাই স্কুলে আসছে, কিন্তু দুঃখজনকভাবে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হচ্ছে না। মূল কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মুখস্থ বিদ্যা নির্ভর। বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকায় রিয়েল লাইফ স্কিলস, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিলস, এসব শেখার সুযোগ খুবই কম পাওয়া যায়। এর সাথে আছে শিক্ষক সংকট, অপর্যাপ্ত প্রশিক্ষণ, অনুন্নত অবকাঠামো আর বাজেটের ঘাটতি। বাংলাদেশের শিক্ষা খাতে জিডিপি 1.69% খরচ করা হয়, যেখানে উন্নত দেশগুলোতে সাধারণত 4 থেকে 6% খরচ করা হয়। তাছাড়া নকল, প্রশ্নফাঁস, কোচিং বাণিজ্য ও শিক্ষকদের অপেশাদারী কার্যক্রম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অনেক স্টুডেন্ট দেখবেন অভিভাবকদের কাছে এসে বলে, আমার অমুক জায়গায় কোচিং করাতে হবে, তমুক স্যারের কাছে প্রাইভেট পড়াতে হবে। কারণ জানতে চাইলে বলে, ক্লাসে ঠিকমতো পড়ানো হয় না, কোচিং এ অনেক সুন্দরভাবে পড়ানো হয়, কোচিং না করলে আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এই কথাগুলো স্টুডেন্টদের মাথায় কিছু অপেশাদার শিক্ষকরাই ঢুকিয়ে দেয় সেই প্রাইমারি লেভেল থেকে, অথচ সরকার বা অভিভাবকের কাছ থেকে ঠিকই বেতন নিয়ে থাকে শিক্ষকরা। এত গেল অবকাঠামোগত দুর্বলতা নিয়ে। এবার আসুন এনসিটিবির শিক্ষাক্রমের দুর্দশা নিয়ে আলোচনা করা যাক। উন্নত বিশ্ব যেখানে এআই নিয়ে গবেষণা করছে, নতুন নতুন জিনিস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিচ্ছে, সেখানে আমরা পড়ে আছি সেই আদি যুগের মুখস্থ বিদ্যা নির্ভর শিক্ষাক্রমের উপর। নতুনত্ব নেই বললেই চলে। সৃজনশীল প্রশ্ন থাকলেও নেই প্রকৃত সৃজনশীলতা। বেশিরভাগ শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তরও সেই গাইড বইয়ের আলোকে লেখার চেষ্টা করে, শুধু একটু বেশি নাম্বার পাওয়ার আশায়। তাহলে সৃজনশীলতা আসবে কোথা থেকে? এভাবেই দিনের পর দিন আমাদের দেশের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বিষয়বস্তু মুখস্থ করে যাচ্ছে শুধু পরীক্ষায় পাশ করার জন্য। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো, আপনি রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করলো, কত সালে মৃত্যুবরণ করবে, এগুলো জেনে আপনার বাস্তব জীবনে কোনো কাজে এসেছে? যদি কাজে নাই আসে, তাহলে এগুলো কেন আমাদের জোর করে শেখানো হয়? এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে আসে না, এমন জিনিস আমাদেরকে শেখানো হয়। আর এই ইউজলেস জিনিসই মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসি, পরীক্ষা শেষে পাই কাগজের সার্টিফিকেট। ফলে কি হচ্ছে? ডিগ্রিধারী শিক্ষিত বেকার বাড়ছে, অথচ দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না। এত সময় আর শ্রম দিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর ঘুরতে হয় চাকরির জন্য। চাকরি দেওয়া প্রতিষ্ঠানগুলো চায় ডিগ্রির পাশাপাশি অভিজ্ঞতা। ডিগ্রি না হয় মুখস্থ বিদ্যা দিয়ে অর্জন করলেন, কিন্তু অভিজ্ঞতা সেটা কিভাবে অর্জন করবেন? এই পুরনো মুখস্থ বিদ্যা নির্ভর শিক্ষা ব্যবস্থার জন্যই বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে এই শিক্ষা ব্যবস্থার ফাঁদ থেকে বের হওয়া যায়, কিংবা এই মরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে জাতির মেরুদণ্ড হিসেবে ব্যবহার করা যায়? আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে হলে সব সেক্টরে সংস্কার ও আপগ্রেড করতে হবে। চলতে হবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে। এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যেন শিক্ষা জীবন শেষ করেই চাকরির পেছনে দৌড়ানো না লাগে। আর সেটি করতে হলে আমাদের এই মুখস্থ বিদ্যা নির্ভর শিক্ষাক্রম থেকে বেরিয়ে আসে বাস্তব ও বিজ্ঞানমুখী শিক্ষাক্রম সাজাতে হবে। শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। যেখানে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষায় কমপক্ষে 6% বরাদ্দ থাকা উচিত, সেখানে বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট মোট জিডিপির মাত্র 1.7% এর মতো। এই কম বরাদ্দের কারণে স্কুলে পর্যাপ্ত শিক্ষক, আধুনিক শিক্ষা উপকরণ বা ভালো অবকাঠামো নিশ্চিত করা যাচ্ছে না। আধুনিক প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ ও প্রযুক্তি সম্পর্কিত পাঠ যোগ করতে হবে। যেমন চীনের মতো দেশ স্কুল শিক্ষার্থীদের জন্য এআই শিক্ষা বাধ্যতামূলক করেছে। গ্রাম ও শহরের শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের পার্থক্য দেখা যায়।
শিক্ষা ব্যবস্থায় উন্নতি আনতে হলে গ্রাম শহর বৈষম্য দূর করতে হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি, ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি এমন শিক্ষক নিয়োগ দিতে হবে যাদের আইসিটিতে ভালো দক্ষতা ও জ্ঞান আছে। প্রয়োজনে শিক্ষকদের তথ্য প্রযুক্তির উপর উন্নত মানের বিশেষ ট্রেনিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে স্কুল শিক্ষার্থীদের চাইতে মাদ্রাসার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কম বা তুলনামূলক কম মূল্যায়ন করা হয়। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং তাদের ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান অর্জনের সুব্যবস্থা করতে হবে। আমাদের দেশের কারিগরি শিক্ষা বা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মান বাড়াতে হবে। দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে। এই শিক্ষার নামে কারিগরি হলেও কাজে তেমন নেই বললেই চলে। আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এই কারিগরি শিক্ষার উন্নয়ন অবশ্যই করতে হবে। তার পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে প্রয়োজনীয় সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাইলেও তেমন ফান্ডিং বা ইনকিউবেশন সুবিধা পায় না। তাই স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে হবে। পড়াশোনা শেষ করার পর একজন শিক্ষার্থী যে বিষয়ে দক্ষতা অর্জন করবে, তাকে সেই দক্ষতা কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন বা আত্মকর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করতে হবে। তো আজকের আলোচনার সমাপ্তি এখানেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, আর দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।